আজকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্টে আমি একজন বিশেষ অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। ওনার নাম তানভীর চৌধুরী। আপনারা হয়তো অনেকেই ওনাকে দেখেছেন আল জাজিরা নিউজ চ্যানেলের। উনি বাংলাদেশের একজন জার্নালিস্ট এবং আমাদের গত কয়েক মাস আগে যে আন্দোলন হলো, তানভীর ভাই তখন পুরা কাভারেজ দিচ্ছিলেন এবং আমি ওখানে ইংল্যান্ড থেকে বসে বসে ওনাকে অনেক ভালো করে চিনে ফেলেছি। তো তানভীর ভাই কেমন আছেন? ভালো, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং আমার যতটুকু অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে, কি দেখছি, কি হয়েছিল ওই সময়। আন্দোলন হয়ে গেল, বাংলাদেশ এখন একটা নতুন পথে আগাচ্ছে এবং আপনিও এখন আপনাকে অনেক চুপচাপ দেখাচ্ছে। আপনাকে আর আল জাজিরাতে দেখতে পাচ্ছি না, তো এখন এই চুপচাপ রিফ্লেকশনের গল্পটাও শুনবো যে আপনার কি মনে হচ্ছে। চুপচাপ বলতে আমরা এমন কিছু পাই নাই যে এখনো ওইভাবে হাইলাইট করার জন্য। প্লাস আমাদের নিউজের অ্যাঙ্গেলগুলি সাধারণত থাকে গ্লোবাল অডিয়েন্সের ইন্টারেস্ট থাকতে হয়। জি, সো এটা ধরেই নেওয়া যায় যে একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তার সময় লাগবে, জি, এন্ড অনেক জিনিস বুঝাতেও একটা সময় লাগবে। সো রিসেন্টলি আমরা পলিটিক্স দিয়ে তেমন কোনো কাভারেজ করি নাই। That doesn't mean we won't, and we can be critical with any government regardless, জি, even the interim government. হয়তো এখন সময় আসছে কিছু ইস্যুস নিয়ে আমরা উইল রিসার্চ অ্যান্ড প্রবলি ডু এ স্টোরি, বাট আপাতত হ্যাঁ, আমরা নতুন করে তেমন কোনো স্টোরি করি নাই এক্সেপ্ট ফর রোহিঙ্গা ইস্যুস নিয়ে। ওইটা আমাদের একটা পার্ট অফ দ্য প্যাটার্ন। আমরা অলমোস্ট এভরি আদার মান্থ রোহিঙ্গা নিয়ে কিছু না কিছু স্টোরি করি। হ্যাঁ, এবং মাঝে তো বন্যারও আপনারা অনেক কাভারেজ। হ্যাঁ, বন্যা যেহেতু ন্যাচারাল ডিজাস্টার ইজ পার্ট অফ গ্লোবাল কাভারেজ ফ্রম অল ইন্টারন্যাশনাল চ্যানেল, এন্ড ইটস এইবারে বন্যাটা ছিল খুব আনইউজুয়াল, পার্টিকুলারলি ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, যে সাধারণত ওই ধরনের বন্যা আমরা দেখি নাই ওই রিজনে, সো উই হ্যাড টু কভার ইট। জি, তো এখন আমরা তো জানি কি হচ্ছে না হচ্ছে, আপনি সবাইকে অনেক কিছু বলেন, বাংলাদেশের খবর জানান সারা বিশ্বে। এখন আপনার খবর আমরা আজকে শুনবো। আপনি তো মাত্র আসলেন আমেরিকা থেকে, আজকে তো জেট ল্যাগ। তো এমনি আর কি, কোথা থেকে শুরু হলো আপনার যাত্রা? আপনি যে জার্নালিজমে পড়ালেখা করবেন, ছোটবেলায় তো বাংলাদেশে বড় হয়েছেন, আপনার গল্প শুনবো আজকে আমরা। আমি ক্লাস 9-এর পরে দেশের বাইরে চলে যাই। আমার ফাদার তখন ইউএনএ ছিল। তারপরে 1 বছর বাংলাদেশে এসে ও লেভেল করে আমি আমেরিকায় চলে যাই। তো সেইখানে 2 বছর কোনো পড়াশোনাই করিনি, ঘুরে বেড়াইছি টু বি অনেস্ট। চাকরি করতাম, অড জবস, অ্যান্ড দেন ঘুরে বেড়াইতাম, অনেক ফ্রেন্ডস ছিল। এক সময় আই ওয়েন্ট স্টার্টেড ব্যাক ইন দ্য ইউনিভার্সিটি। তো আমি প্রথমে আমাদের যে ইউনিভার্সিটি ছিল, উইচটা স্টেট ইউনিভার্সিটি, WSU, সেখানে one of the first university that offered a course called International Business. And it was hard to get in that department. Somehow I managed. তো ওইটাই পড়াশোনা করতেছিলাম, বাট লাস্ট 3 সেমেস্টারে এসে আমি ডিসাইড করলাম জার্নালিজম পড়বো। ফর সাম রিজন সামথিং ইন্সপায়ার্ড মি। আমার কাজিন ব্রাদার ছিল, সেও এই দেশে ডেইলি স্টারে চাকরি করছে, সেও ওখান থেকে পাশ করছে। ইয়ামিন বাক্ত পরে গ্রামীণের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল। আনফর্চুনেটলি সে মারা গেছে কোভিডে 2021-এ। তো হি ওয়াজ পার্ট অফ দ্য ইন্সপিরেশন দ্যাট সেও পড়তেছে, আমিও পড়বো। তো আমার ডিন সেটা তখন রাজি হয় নাই, বলে তুমি তো অলমোস্ট গ্র্যাজুয়েটই করতেছো, ওয়াই ইউ ওয়ান্ট টু চেঞ্জ ডিপার্টমেন্ট। আমি বলছি এখন না করলে আর করবো না। সো দ্যাট কাইন্ড অফ টুক মি ইন দ্যাট ডিরেকশন। তো ওটা ছিল প্রিন্ট জার্নালিজম এন্ড নট ব্রডকাস্ট। পরে আমি নিউ ইয়র্কে গিয়ে আই ওয়েন্ট টু স্কুল কল সেন্টার ফর মিডিয়া আর্টস, টেলিভিশন, ডকুমেন্টারি, ফিল্ম মেকিং, মোস্ট টু ডু উইথ টেলিভিশন, বিকজ আমি চাকরি খুঁজতেছিলাম ব্রডকাস্ট মিডিয়া। বললো যে ইউ ডোন্ট হ্যাভ ব্রডকাস্ট ব্যাকগ্রাউন্ড, সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম প্র্যাকটিক্যাল 9 months experience from a, these are sort of like at Vortex school, যেখানে ট্রেনিং দেয় আপনাকে। তো সেটা করার পরেও আমি, to be honest, I couldn't get jobs, partly because entry level জবগুলি ইন্টার্ন তখন was বেতন দেয় না। You have to sustain for 6 months on yourself before you get experience. So for a while I actually worked in hotel management. And then in travel business, I was executive in a travel business for one of the largest tour company in Southwest in America. পরে 90s এর লাস্টের দিকে I started something called online news from Bangladesh. It's the first news portal on Bangladesh. শামিমুজ্জামান একজন ছিল, সে
এটার initiated an architect, and then several of us joined and we started that news. যেখানে সব প্রবাসী বাঙালিরা বিভিন্ন আর্টিকেল, opinion, views, and we'd monitor the news on Bangladesh. And ওগুলি আমরা পোস্ট করতাম. It was very good, মানে interactive ছিল, without a business model. It wasn't a business model, more a service model. So Shaita got me inspired to go more towards media, even though I wasn't making any money. তো ওটা প্রায় 2004-05 পর্যন্ত খুব অ্যাক্টিভ ছিল। বাই দেন অনেক নিউজ পেপার অনলাইনে চলে আসছে, বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল চলে আসছে। ইট বিকেম কম্পিটিটিভ, বাট আমাদের একটা অডিয়েন্স ছিল। সেই সূত্রে অ্যাকচুয়ালি আমার সাথে আল জাজিরার পরিচয় হয়, যখন ইংলিশ আল জাজিরা খোলে। যেহেতু আমি অনলাইন নিউজে ছিলাম, তারা বললো যে বাংলাদেশের নিউজ ল্যান্ডস্কেপটা কিরকম, কয়টা নিউজ এজেন্সি আছে, কয়টা টিভি চ্যানেল আছে। থ্রু দ্য ইন্টারাকশন দে আস্ক মি ইফ আইড বি দেয়ার লোকাল প্রডিউসার। হ্যাঁ, 2007-এর এন্ডের দিকে আমাদের এখানে যখন ইমার্জেন্সি হলো, তখন আল জাজিরা ইংলিশ ওয়াজ শুরু হলো, ইনসেপশন। সো দ্য টিম কেম হিয়ার, আই ওয়ার্কড অ্যাজ আ লোকাল প্রডিউসার। তারপরে ওরা চলে যাওয়ার পরে এখানে ঘটনা হলে আমি টেলিফোনে আই রিপোর্ট অ্যাকচুয়ালি ফর দ্যাম। এইভাবে আমার শুরু হয়েছে যাত্রাটা আর কি। খুবই ইন্টারেস্টিং। তাহলে আপনি তখন থেকেই পুরা এই টাইমলাইনটা আমাদেরকে বলতে পারবেন পলিটিক্যালি, তাই না? সেই 2008-এও একটা আমরা তখন কেয়ারটেকার, তখনও একটা এক ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, একটা ক্রাইসিস পিরিয়ডে যাচ্ছিল। তো দ্যাট পিরিয়ড ওয়াজ অলসো ইন্টারেস্টিং। উই ওয়ার কাভারিং দ্য হোল কেয়ারটেকার গভর্নমেন্টের পিরিয়ড টিল দ্য ইলেকশন অফ 2008। শেখ হাসিনা তখন পাওয়ারে আসে। এই পুরা সময়টাও উই ওয়ার ভেরি বিজি দ্যাট টাইম। তো মানে ওর পর থেকে আপনি এখানে ইউ ডিডন্ট স্টপ? ওর থেকে আমি আল জাজিরার সাথে, আমাদের সাথে আরো বাইরের টিম আসতো। এখানে আরেকজন রিপোর্টার ছিল নিকোলাস হক, হি ইউজড টু ডু প্যাকেট স্টোরি, আমি লাইভ নিউজ করতাম। তো উই ইউজড টু অ্যাকচুয়ালি শেয়ার দ্য নিউজ থিং। মাঝখানে আবার আমি আমেরিকা চলে গেছিলাম, থিঙ্কিং অফ আফটার মাই মাদার ডাইড, আমি মনে করছিলাম আর ফেরত চলে যাব। তো 6 মাস থাকার পর আবার চলে আসছে, বিকজ আই অ্যাকচুয়ালি এনজয়েড দ্য চ্যালেঞ্জ। এখানে যে জিনিসটা ছিল যে বাংলাদেশের নিজের দেশে আবার অনেক কিছু করার আছে, সেই সূত্রে আবার চলে আসে। 2000 আমি বলবো 13 থেকে আই বিকেম ফুললি অ্যাক্টিভ অন দ্য ফিল্ড রিপোর্টিং, হ্যাঁ, এন্ড ক্রাইসিস রিপোর্টিং। তখন থেকেই অলমোস্ট ফিল্ডেই আসি আর কি। আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনাকে বললাম না যে আপনাকে টিভির চেয়ে এখন সামনাসামনি ভালো দেখাচ্ছে। ক্রাইসিস রিপোর্টিং তো অনেক কঠিন কাজ। নরমালি ফিল্ডে থাকলে ইউ গেট এক্সস্টেড, স্ট্রেসড আউট। হ্যাঁ, তো সেটাই ওই গল্পটা আর কি। কারণ আমি তো তখন ইংল্যান্ডে বসে বসে আপনার খবর দেখছি, কিন্তু বাংলাদেশের মানুষরা তো দেখতে পাচ্ছে না, যেহেতু ইন্টারনেট বন্ধ। মানে ওই সময়টা যে এত একটা টেন্স সময়, তো ওই জন্যই আর কি আপনার সাথে ওই টেন্স সময়ের কারণে আপনার সাথে পরিচয় অনলাইনে। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিচ্ছেন। তো আরেকটা যেটা আমি জানতে চাচ্ছি যে আপনি তো প্রফেশনাল গল্প বললেন, কিন্তু ছোটবেলায় আপনি কোথায় বড় হলেন, কিভাবে মানে সময়টা কেটেছে? এখন এই বাসাটা আপনি দেখেন, এখন আগের আমলের বাসায় আপনি আছেন। ছোটবেলায় আমি ময়মনসিংহ এ ছিলাম। আমার ফাদার ওয়াজ ভাইস চ্যান্সেলর এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ এর। ওইখানে আমি সেন্ট মারিয়াম একটা স্কুল ছিল, ফ্রেঞ্চ সিস্টাররা চালাতো, ইংলিশ মিডিয়াম। সো আই ওয়েন্ট দেয়ার আপ টু ক্লাস 3। তারপরে ঢাকায় আসার পরে আই ওয়েন্ট টু আদমজি স্কুল। আদমজি স্কুল থেকে ইভেন্চুয়ালি আই মুভ টু সেন্ট জোসেফ স্কুল। তো সেন্ট জোসেফের ক্লাস 9-এ থাকতে আবার আমার আব্বা was by then working for FAO, Food Agriculture Organization, UN under Southeast Asia. তো তখন আমাদেরকে থাইল্যান্ডে নিয়ে গেলেন। ওইখানে আমার জুনিয়র হাই এন্ড হাই স্কুল শেষ করে আবার ফাইনাল কয়েকটা ও লেভেল ঢাকায় দিয়ে আমি আমেরিকায় চলে যাই এরপরে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার অনেক অ্যাডভেঞ্চারাস স্টোরি আছে, তাই না? ছোটবেলার এত নড়াচড়া, ওইটাই হয়তো আপনাকে ট্রেন দিয়েছে জার্নালিস্ট হওয়ার। এত কিছুক্ষণ পর পর মুভমেন্ট, ইন্টারেস্ট থাকে। একটা ইন্টারেস্টিং জিনিস, মানুষের স্মল ইনসিডেন্ট সামটাইম ইন্সপায়ার্স ইউ টু ডু সামথিং, অর ইউ গেট ফ্যাসিনেটেড বাই পার্টিকুলার একটা ছোট ইনসিডেন্ট। আমার মনে আছে আমি একদম ছোট থাকতে 1971-এ আমাদের আন্দোলন যখন শুরু হয়, ইলেকশনের পরে বঙ্গবন্ধুর যখন নেগোশিয়েট করতেছিল ইয়াহিয়া খানের সময়, আমি একদম ছোট ছিলাম।
তো বাট আমি একটা ইনসিডেন্ট আমার মনে আছে, একজন তখন ইন্টারকন্টিনেন্ট হোটেল ছিল, জি এখন শেরাটন। হ্যাঁ, তো একটা জার্নালিস্ট বাইরে পে ফোনের মতন একটা ফোনে সে রিপোর্ট করতেছে, তার ডেস্কে অনেক কিছু বলতেছে আর কি। আই ফাউন্ড ইট ভেরি ফ্যাসিনেটিং যে কি মজার চাকরি, হ্যাঁ, সে যা হচ্ছে তা বলতেছে সবাইকে, হ্যাঁ। দ্যাট stayed in my mind that it has to be something very dynamic and interesting because আপনি ক্রাইসিসের সাথে জড়িত এবং আপনি যা বলবেন সেটাই হয়তো লেখা হবে, হ্যাঁ। That small incident side of inspired me that this should be an interesting চাকরি, জি তো that remained আমার মাথার মধ্যে ছিল ওই জিনিসটা আর কি, ছোট্ট একটা জিনিস বাট ইন্সপায়ারিং। সেটাই। আর যেটা হলো হঠাৎ করে ওইটা তখন মনে ছিল, কিন্তু আপনি পড়লেন তো বিজনেসে। বললাম বিজনেস, partly family pressure. আমার father wanted me to study computer science or business management. ও আচ্ছা। Practical necessity in America, you know, if you study business, market, huh? job market is better. Journalism is a very competitive field. It's not so much যে আপনার CV through দিয়ে চাকরি পান, it's more on your experience, and if you can আপনি entry level এ যদি ঢুকতে পারেন কোনো media and you gain the experience, that's when you get a better job. But তারপরে back in my mind there was a craving যে media study, আমি ইংলিশ একটা টার্ম আছে নিউজ জাঙ্কি, সারা জীবনে নিউজ জাঙ্কি ছিলাম, সারাক্ষণ নিউজ দেখা, নিউজ পড়া, 24 আওয়ার টিভি চ্যানেল যখন শুরু হলো আমেরিকায়, CNN জি দেখা। I always had this thing that this is a field I'd like to be in, even though আমি ইন্টারন্যাশনাল বিজনেস পড়তেছিলাম। যাই হোক, শেষ মোমেন্টে আমার ডিনকে কনভিন্স করলাম যে আমি যদিও 3 সেমেস্টার বাকি গ্রাজুয়েট, বলে ঠিক আছে তোমাকে আমরা উইল গিভ ইউ 2টা মাইনর, ইকোনমিক্সে আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, and you can do your major in what do you call journalism. সেটাই, ওই সৌভাগ্যটা। হ্যাঁ, নর্মালি ওরা অ্যালাউ করে না। ডিন said that you finish this then you do the journalism, but because personal relationship ছিল, it's like I'll allow you to do that. পরে ধরেন I had to go to film school, যেটাকে বলে টিভি প্রোডাকশন অ্যান্ড ফিল্ম মেকিং। জি এটা ইউজুয়ালি এক্স নেটওয়ার্ক নিউজের লোকরা রান করে। ইটস এ মোর লাইক এ টেকনিক্যাল স্কুল, নট লাইক এ ইউনিভার্সিটি অর কলেজ। প্র্যাকটিক্যালি আপনাকে শেখায় হাউ টু ইউজ ক্যামেরা, হাউ টু প্রডিউস, হাউ টু এডিট, হ্যাঁ। সো সেটা ওয়াজ এ গুড ফিল্ড এক্সপিরিয়েন্স 9 মাসের জন্য। I had to do that in New York. খুবই মজার গল্প। আপনি যে নিউজের কথা বললেন, নিউজ জাঙ্কি, কিন্তু আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট কিন্তু আমি আবার উল্টা। কারণ যেটা দুঃখের খবর হচ্ছে যে আমরা যদি নর্মাল নিউজ দেখি, এটা ইটস ভেরি ডিপ্রেসিং। কোনো মানুষ আর কি ওই খবর দেখে মানে কোনো পজিটিভ পথে আগাতে পারবে না, হতাশাগ্রস্ত হয়ে যাবে। যদিও আমি আপনাকে আল জাজিরাতে দেখে অনেক কিছু জেনেছি বাংলাদেশে, কিন্তু নর্মালি ডে টু ডে তো আমরা তো কোনো ভালো খবর পাই না। তো ওই কারণে মঙ্গল মন্ত্রের উদ্দেশ্যই হলো যে একটা মানুষকে একটা ইন্সপায়ার করা, একটা ভালো খবর দেওয়া। এবং আপনিও যেটা বললেন যে আপনি একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে চলে আসলেন, ছোটবেলা একটা জার্নালিস্টকে দেখে কিভাবে আপনি এখন এত একটা নামকরা জার্নালিস্ট হয়ে গেলেন, তো সেটাই ভালো লাগছে। আর আরেকটা আপনার যেটা আমি জিজ্ঞেস করবো যে আপনি তো আমেরিকাতেও যেহেতু বড় হয়েছেন, আমেরিকার সাথে যোগাযোগ আছে, তো আমাদের দেশের সাথে বাংলাদেশের পলিটিক্স এবং আমেরিকার পলিটিক্সের আপনার কি দৃষ্টিভঙ্গি? আপনি তো অনেক কাছ থেকে আমেরিকা ঘুরে ফিরে, মানে অফকোর্স দে হ্যাভ দেয়ার ওন চ্যালেঞ্জেস, বাট দ্য ডেমোক্রেসি ইন জেনারেল ওয়ার্কস। বেসিক ডক্ট্রিন অফ ফেয়ারনেস অ্যান্ড রাইটস, হ্যাঁ, যেটা আমেরিকার একটা মূল থিম। বাইরে থেকে তো আমরা, বিকজ অফ আমেরিকান ফরেন পলিসি, how they dictate a lot of issues that interfere with other people's lives, like in আমরা দেখতেছি, হ্যাঁ, বিভিন্ন parts of Middle East, that give us a negative connotation about America. Inside America is a different story. If you have been, আপনার যদি কোনো injustice হয়, there are remedies and ways and system that you will get justice one way or other. Not perfect, but better than most countries. It's a multicultural society as it evolved. Maybe আমি late 70s এ গেছি। From there to now, what I see, America has evolved into a very, very multicultural society. মানে এমন দেশের কোনো লোক নাই যে আমেরিকান নাই। And then you have a mixed race of people. Then you have, you know, probably immigrants from every quarter of the world.
which makes unique. It's a blending culture like Brazil or America, দুইটা unique দেশ. জি Integration depends আপনার নিজের উপরে। আপনি যদি মিশতে চান, মিশা is easy. Language is a barrier if you speak good English. American integration is far easier than in Europe because America is a society that accept করে যে we all are immigrants. এক্স্যাক্টলি কেউ আগে আসছে, কেউ পরে আসছে. So if you work hard, if you speak English, it's not hard to integrate. There is some degree of racism, glass ceiling barrier, যেগুলো আস্তে আস্তে ভেঙে যাইতেছে. এখন আপনি দেখবেন সাউথ এশিয়ান অরিজিন অনেক সিইও আছে, হেড অফ অর্গানাইজেশন আছে, গভর্নমেন্ট চাকরিতে আছে, সেনেটরস আছে, কংগ্রেসম্যান আছে অফ ভাইস সাউথ, প্রেসিডেন্ট ছিল হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট. সো দোজ গ্লাস সিলিংস, আমেরিকা একটা জিনিস যে ওর পিছনে যে প্রবলেমগুলি ছিল, দে ওভারকাম দ্যাট, দে ট্রাই টু ইমপ্রুভ দ্য থিংস. সো সেই সাইডটা আমরা সাধারণত অন্য দেশে দেখি না, যে আমেরিকার ভিতরে দ্য সিস্টেম ওয়ার্কস ওয়েল উইদিন দেম ফর দেমসেলভ. তারপরেও তাদের নিজস্ব চ্যালেঞ্জ আছে. দেয়ার ইজ সাটল রেসিজম, particularly the racism টা আপনার মোর polarized towards black and white because of historical. ছোটবেলা গিয়েছেন, আপনার কোনো I never felt racism, and you have to have an attitude that, you know, কেউ যদি demeaning with it বলে, that my attitude is how can you be superior to me? You know, I'm in most cases class I feel I'm smarter than average Americans, Exactly. পড়াশোনার ব্যাপারে. So that is আপনার roots আপনাকে যদি strong করে রাখে, আমরা আমাদের roots জানি, আমাদের history জানি South Asia, we know what we are about. There's no way they could make me feel any less. সেটা lot depends on আপনি কিভাবে নিজেকে চালান. You cannot have a chip on your shoulder, and your attitude should be that, you know, I don't care what you think about me, I know who I am. আমরা একসাথে বললাম I know who I am. So ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস. আরেকটা হলো you have to break the ice. অনেকে ইগনোরেন্স থেকে রেসিজম হয়, ওরা আপনার সম্বন্ধে জানে না. আমাদের অনেক দেশের লোকরা আনফরচুনেটলি গেটো কালচারটা প্র্যাকটিস করে, যেটা হয়তো শুনতে খারাপ দেখায়, বাট একসাথে একই জায়গায় থাকবে এবং they don't intermingle with other races, and that creates একটা ইউনিক কালচার উইদিন দেমসেলভ. হ্যাঁ, যে এর বাইরে আমরা যাব না, খালি চাকরি করব, বাসায় আসবো, উইদিন দ্য বেঙ্গলি অর ইন্ডিয়ান কালচার অর XYZ কালচার. That is not America. Americans don't like that. That you integrate, you become part of the American because you migrated with the intention to become an American. সেই জিনিসটা is important, but not everybody has that attitude. অনেকে, but next generation South Asians are probably one of the best remarkable stories in terms of per capita enrollment in college, earnings, everything. They Chinese, Indian, Bangladeshis, these are the immigrants, মানে আমাদের এশিয়া থেকে, they do very well even compared to the white population. So the opportunity is there in America. If they didn't wanted to give us the opportunity, they were racist, they wanted to put barrier, they could have done that, but that's not the fact. Our niece, nephew, tefira, they have done very well for themselves, been born there, educated there. You need the skill, you need the education, you have the opportunity, America. সেটাই, ওইটাই একটা ব্যাপার. কিন্তু আর একটা যেটা হচ্ছে যে আপনার ওখানে অপরচুনিটি আছে, আপনি আবার বলছেন আপনি বাংলাদেশে ফেরত আসছেন, কারণ এখানে অনেক কিছু করার আছে. এটাও কিন্তু অনেক ইন্সপায়ারিং. It is very inspiring because ওইখানে ধরেন আপনি 9 to 5 job, corporate world or something or other, but it's not a আমাদের এদিকে these are growing economies, these are challenging environment. আরেকটা হলো we always like being near our families. Exactly. I'm close to my mom and dad. ওনারা মারা গেছেন যদিও, but I was able to spend প্রায় 6 বছর ওনাদের সাথে. ওইটা হয়তো পারতাম না না আসলে, and that was probably one of the best thing I did. তো সেটা আমাদের সাউথ এশিয়ান বা সাউথ ইস্ট এশিয়ান কালচারদের একটা পার্টিকুলার strong point আমি বলবো, to be with the nucleus family. It gives us different kind of psychological strength and motivation. Plus এই environment-এ সবকিছু তো নতুন, evolving হচ্ছে. These are countries that are growing economically, culturally, in many other ways, and এখান থেকে particularly media হিসাবে far more interesting to report. ধরেন climate change থেকে environment, political dynamics, সবকিছুই more interesting to report.
and the opportunities-টাও বেশি এখান থেকে রিপোর্ট করা as opposed to domestic reporting in America is a different whole together a different art. তো আপনার কি আর কিছু বলার আছে? আমি তো খুবই ইন্সপায়ার্ড, আমি তো আর বুঝছি না কি বলবো। না, আমি অ্যাজ এ সাংবাদিক বলবো যে এখন অনেক সাউথ এশিয়ান, আমাদের বাঙালিও অনেকে মেইন স্ট্রিম মিডিয়া জয়েন করতেছে। আমার নিসও, সে আমেরিকান বর্ন, বাট সে Pix11, one of the leading New York চ্যানেলের অ্যাঙ্কার ছিল, রিপোর্টার ছিল, although she quit recently, but she's because of her babies. So more and more you see South Asians joining mainstream American TV, European TVs, even Al Jazeera আছে South Asian অনেক। It's মানে time that আমাদের যারা বাংলাদেশি বা এই রিজনের, they should join mainstream television. হ্যাঁ, মানে আমাদের language is a factor. হ্যাঁ, জার্নালিজম পড়তেই হবে এমন কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নেই, as long as you practice. If you are a blogger, if you're a podcaster, if you're a filmmaker, if you're a inspired documentary maker individually, কম বয়স থেকে you learn the art on your own, and then you watch TV, এবং অনেক কিছু শিখারও আছে, এখন গুগল আছে, ইউটিউব আছে, you can improve yourself, and ওই এক্সপিরিয়েন্সটা is more important than going to academic line. হ্যাঁ, সো সেই অপরচুনিটি আছে। যে ল্যাঙ্গুয়েজের সাংবাদিকতা করবেন ওই ল্যাঙ্গুয়েজটা মাস্টার করা ইম্পর্টেন্ট, whether it's in Arabic, whether it's in English or some other language. ল্যাঙ্গুয়েজটা মাস্টার করা একটু ইম্পর্টেন্ট। তো এখন আপনার কি প্ল্যান নেক্সট? আমার তো, আমি এখন মোর ক্লোজার টু রিটায়ারিং এজ, সো যতদিন করতে পারি আল জাজিরার জন্য করব, পরে I'll probably work as a independent documentary. At least that's, I don't want to sit idle, মানে কিছু না একটা করতে চাই আর কি, তো ওইটাই ফিউচার ইচ্ছা আর কি। আর এমনি আরেকটা যেটা আমার চিন্তা, আমি যে মানে মঙ্গল মন্ত্র মানে মার্স ইংলিশে হচ্ছে গিয়ে মোটিভেশন, অ্যাকশন, রিফ্লেকশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি, এবং আপনি একটু বলেছিলেন যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপার বাংলাদেশের অনেক স্কোপ আছে। তো এই সাস্টেইনেবিলিটি নিয়ে আপনার কি দৃষ্টিভঙ্গি? আমি নিজে তো, আপনি এখানে ভালোই আছেন, ইউ ক্যান সাস্টেইন দিস স্ট্রেসফুল ক্যারিয়ার, কিন্তু আমাদের পৃথিবীর কি হবে, বাংলাদেশের কি হবে ওভারঅল সাস্টেইনেবিলিটি পার্সপেক্টিভে? আই থিঙ্ক পুরো পৃথিবীতে আমি বলতে পারবো না এতটা, আমার যতটা এখানে কাভারেজ করছি এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে, obviously we are one of the top 10 countries that most vulnerable to climate impact because of our topography. Bay of Bengal, Himalaya niche, the climate will have an impact. That's how the topography is, and the overpopulation makes it that more people get affected, right? যেটা আমার পার্সোনাল ভিউজ, আমি দেখলাম যে if we don't prepare from now, the future can be quite severe, because more and more নিজের চোখেই দেখতেছি আমরা how coastal area যারা মানুষজন, হ্যাঁ, from খুলনা বেল্ট to কক্সবাজার and other areas, একটা হলো salinity problem, হয়তো sea is rising gradually, like আইল্যান্ড যেসব আছে ভোলা, হাতিয়া, তারপরে কুতুবদিয়া, আমরা ওইসব জায়গা থেকে স্টোরি করেছি, ল্যান্ড ইজ ইরোডিং কুইকলি ডিউ টু দ্য সি। দিস পিপল আর বিকামিং ইন্টারনাল মাইগ্রেন্ট, সব ঢাকা শহরে আসতেছে। তো গত গভর্নমেন্টও ভালো কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল, দে মেড এ ক্লাইমেট ইম্প্যাক্ট সিটি, যেটাকে খুলনা মংলা এরিয়াতে করছে, দে বিল্ট লট অফ হোমস, দে বিল্ডিং লট অফ ফেসিলিটিস, দ্যাটস ওয়ান ওয়ে টু গো। নারায়ণগঞ্জকে পলিউশন ফ্রি সিটি করতে চাচ্ছে, there is some initiative taken, but it requires a lot of fund and we don't have ওই ধরনের ফান্ড। So under global climate impact agreement এ তো দেওয়ার কথা আমাদেরকে পয়সা, সেই ধরনের পয়সা কিন্তু আসতেছে না। আরেকটা হলো জেনারেল অ্যাটিটিউড গভর্নমেন্ট এন্ড পিপলদের মধ্যে, ওই অ্যাওয়ারনেসটা এখনো নাই যে ক্লাইমেট ইম্প্যাক্ট যে কতটা ক্ষতি করবে এবং এটাকে সাস্টেইন করার জন্য আমাদের কি দরকার, there is no master plan, থাকলেও সেটা ওইভাবে জনসম্মুখে আসে নাই যে how we gonna deal with it. And মানুষ বলে যে population is an asset, if you have a skilled population it is, but we don't have skilled population. So more population, এত ছোট একটা দেশ, আমেরিকার একটা অঙ্গরাজ্যের সমান, তার মধ্যে 1/3 পানির নিচে থাকে মনসুনে, তারপরেও we are 4th largest rice producer, 3rd largest aqua fish farming producer. It's amazing, right? এত ছোট দেশে এত কিছু করতে পারতেছে। So there is hope if we
work together and the general population কে educate করা যায়, skill করা যায়, I feel like Bangladesh has a tremendous potential because we are surviving culture. We know how to survive disaster. So personally, I have a lot of hope for আমাদের নিজের দেশের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সময় দিয়েছেন আমাকে কিছু বলার। ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ।